নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে বাংলা নেটের পাঠ্য ইউনিট 10 ভারতীয় অলংকার শাস্ত্র। যে বিষয়টা নিয়ে আপনারা অনেকেই ভয় পান এবং বারবার আমাকে অনুরোধ করেছেন এই বিষয় নিয়ে ক্লাস দিতে। তার দ্বিতীয় ক্লাস আমি আজকে করাতে যাচ্ছি। তবে চলুন আমরা শুরু করি। আচ্ছা, ইউনিট 10-এর ভারতীয় অলংকার শাস্ত্রের দ্বিতীয় ক্লাস। কিছু কিছু ইনফরমেশন এই ক্লাসে আমি দেব। ক্লাসটা খুব একটা বড় নয়, ছোট্ট ক্লাস, পুজোর সময় চলছে। ছোট্ট ছোট্ট ক্লাস দিচ্ছি আমি, যাতে ক্লাসগুলো আপনারা করতে পারেন এবং মিস না হয় ক্লাসগুলো, এবং পড়াশোনার জন্য প্রিপারেশনটাও যেন থেকে থাকে। আচ্ছা, কিছু জিনিস এক্সট্রা আমাদেরকে জানতে হয় ভারতীয় অলংকার শাস্ত্র পড়তে, যেখান থেকে আমাদের প্রশ্ন আসে। কি কি? কে কোন মতে বিশ্বাসী, এটা একটু আমাদেরকে জানতে হবে। কিভাবে প্রশ্ন আসবে আমি আবার আগের দিনের মতন বলে দেবো। আচ্ছা, প্রথমে চলে আসি হচ্ছে পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা মতে বিশ্বাসী কে ছিলেন? ভট্টলল্লট। ঠিক আছে। নেক্সট হচ্ছে ন্যায় দর্শনে বিশ্বাসী ছিলেন হচ্ছে ভট্ট শঙ্কুক। সাংখ্য দর্শন, সাংখ্য দর্শনে বিশ্বাসী ছিলেন কে? ছিলেন হচ্ছে ভট্টনায়ক। ভট্টনায়ক ছিলেন সাংখ্য দর্শনে বিশ্বাসী, এবং বেদান্ত দর্শনে বিশ্বাসী ছিলেন অভিনবগুপ্ত। দেখুন, এই যে স্ট্রাকচারটা আমরা পড়লাম, এটা আমাদের ছোট মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে। এরপরে এখান থেকে আমাদের এরকম ভাবে বাম দিক ডান দিক করে প্রশ্ন আসতেই পারে, যে বাম দিক সাথে ডান দিক মেলাও। ঠিক এখানে লেখা থাকবে বাম দিক এবং ডান দিক, যেরকম ভাবে পরীক্ষাতে দেয়। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে আমরা কি করব, এই বাম দিকের চারজনের নাম, ডান দিকে নাম বলছি আমি, মানে কি কি মতে বিশ্বাসী, এবং ডান দিকে রয়েছে দেখুন তাদের নাম, কে কে সেই মতে বিশ্বাসী। এরকম ভাবে ম্যাচ করতে দিতে পারে। তাহলে এই স্ট্রাকচারটা আমাদেরকে জেনে রাখতে হবে। এরকম ভাবে প্রশ্ন আসে। নেট কিন্তু খুব সহজ ইজি প্রশ্ন করবে তা তো নয়, আপনারা অনেকবার পরীক্ষা নিশ্চয়ই দিয়েছেন, জানেন। আচ্ছা, সমভাবের নাম, সমভাবের নাম কে কি বলছেন? এটা হচ্ছে মন্মথ ভট্ট, ম নয়ময় ট। ঠিক আছে, মন্মথ ভট্ট। মন্মথ ভট্ট কি নাম দিচ্ছেন? সমভাবের নাম দিচ্ছে নির্বেদ। ঠিক আছে। নেক্সট হচ্ছে রুদ্রট। রুদ্রট বলছেন সম্যক জ্ঞান। এটা সম্যক হবে, সম্যক, সম্যক জ্ঞান। ঠিক আছে। নেক্সট হচ্ছে আনন্দবর্ধন না অভিনবগুপ্ত। অভিনবগুপ্ত বলছেন আত্মজ্ঞান, আর আনন্দবর্ধন বলছেন কি বলছেন? তৃষ্ণা ক্ষয় রোগ, তৃষ্ণা ক্ষয় রোগ। ঠিক আছে। তাহলে সমভাবের নাম কে কি দিচ্ছেন সেটা মনে রাখতে হবে। এখান থেকেও সেম ভাবে বাম দিক ডান দিক করে প্রশ্ন আসতে পারে, বাম এবং ডান মিলিয়ে লেখো প্রশ্ন আসতে পারে। আবার হয়তো খুব সহজ কথায় এক কথাতেও আসতে পারে যে অভিনবগুপ্ত সমভাবের কি নাম দিয়েছেন, যেরকম প্রশ্ন সেটে আসে সেরকমও দিতে পারে। আর নেটের ক্ষেত্রে এইরকম ভাবে দেওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। নেক্সট হচ্ছে অলংকার শাস্ত্রের কিছু উল্লেখযোগ্য গ্রন্থ, যেগুলোর নাম আমাদেরকে জানতে হবে। একটু দেখে নিই। এটা একটু পেজটা আমি বড় করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তবুও যদি অসুবিধা হয় আমি বলবো একটু জুম করে নেবেন। আচ্ছা, ভারতীয় কাব্যতত্ত্ব কার? অবন্তী কুমার সান্যাল। অলংকার শাস্ত্রের উল্লেখযোগ্য গ্রন্থ, এখানে হচ্ছে গ্রন্থের নামগুলো রয়েছে, তাই তো, এবং এখানে আমরা গ্রন্থকারদের নামগুলো পাচ্ছি। তাহলে কি, ভারতীয় কাব্যতত্ত্ব হচ্ছে অবন্তী কুমার সান্যাল, কাব্যলোক হচ্ছে সুধীর কুমার দাশগুপ্ত, কাব্যতত্ত্ব হচ্ছে জীবেন্দ্র সিংহ রায়, খুব পপুলার একটা বই। রস সমীক্ষা হচ্ছে রমারঞ্জন মুখোপাধ্যায়, কাব্য বিচার হচ্ছে সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, সাহিত্য মীমাংসা হচ্ছে বিষ্ণুপদ ভট্টাচার্য, অলংকার চন্দ্রিকা হচ্ছে শ্যামাপদ চক্রবর্তী, কাব্যতত্ত্ব বিচার হচ্ছে দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়। নেক্সট হচ্ছে বইয়ের নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আগের দিন আমরা কিছু আলংকারিকের নাম
তাদের কোন সময় তারা আবির্ভাব হয়েছেন, তাদের গ্রন্থ ইত্যাদি পড়েছিলাম। আজকেও আমরা আরো কয়েকটা দেখে নেব। এগুলো একটু অন্যরকম, মানে অন্যরকম মানে এই নামগুলো হয়তো অনেকে শোনেনি বা কম শুনেছে, আমি তাই তুলে দিয়েছি, কারণ আনকমন যেগুলো রয়েছে সেগুলোও দিতে পারে। কি বলছে? আলংকারিক হচ্ছে মুকুল, আলংকারিকের নাম হচ্ছে মুকুল। তিনি 10ম শতকে তার আবির্ভাব ঘটেছিল। তার যে গ্রন্থ তার নাম হচ্ছে অভিধা মাতৃকা, অভিধা মাতৃকা। আলংকারিক হচ্ছে ইন্দুরাজ, আবির্ভাব হয়েছিল 10ম শতক এবং তার গ্রন্থ হচ্ছে কাব্যালঙ্কার সংগ্রহের বৃত্তি, কাব্যালঙ্কার সংগ্রহের বৃত্তি। নেক্সট হচ্ছে রামচন্দ্র গুণচন্দ্র, তিনি 12 শতকে আবির্ভাব হয়েছিলেন। তার যে গ্রন্থ তার নাম হচ্ছে নাটক দর্পণ। বাঘভট্ট, বাঘভট্ট হচ্ছে 12 শতক এবং বাঘভট্টালঙ্কার, ঠিক আছে, বাঘভট্টালঙ্কার। ভানুদত্ত, ভানুদত্তের আবির্ভাব হচ্ছে 14 শতক এবং তার বইয়ের নাম দুটো, একটা হচ্ছে রসমঞ্জরি একটি বই, আরেকটা হচ্ছে রসতরঙ্গিনী, ঠিক আছে। নেক্সট হচ্ছে কাকে পেলাম আমরা? বাঘভট্ট, না ভানু দত্তকে পেলাম। আচ্ছা, রসতরঙ্গিনী আর হচ্ছে রসমঞ্জরি। আচ্ছা এক সেকেন্ড, রসতরঙ্গিনী এটা আমি এখানে লিখে দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে, আপনারাও লিখে নিন। রসতরঙ্গিনী, রসতরঙ্গিনী, ঠিক আছে। তারপরে হচ্ছে সিংহ ভূপাল, 14 শতক। তার যে বই সেটা হচ্ছে রসার্ণ বসুধাকর, রসার্ণ, র দন্তে শয়ে আকার মূর্ধন্যয় রেফ, রসার্ণ বসুধাকর, এই হচ্ছে তার বইয়ের নাম। নেক্সট হচ্ছে পরমানন্দ সেন, তিনি হচ্ছেন 16 শতক এবং তার যে বই তার নাম হচ্ছে চৈতন্য চন্দ্রোদয়, খুব গুরুত্বপূর্ণ কিন্তু বইটার নাম, ঠিক আছে। পরমানন্দ সেন মানে কবি কর্ণপুর পরমানন্দ সেন। চৈতন্য চন্দ্রোদয়, চন্দ্রোদয় তার বইয়ের নাম। এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে অলংকার কৌস্তব, এটা এখানে লেখা হয়নি, আমি এখানে লিখছি, আপনারা লিখে নিন। অলংকার, আশা করি বোঝা যাচ্ছে লেখাটা, অলংকার কৌস্তব, ঠিক আছে। এই হচ্ছে তার আরেকটা বই। নেক্সট হচ্ছে বলদেব বিদ্যাভূষণ, বলদেব বিদ্যাভূষণ 16 শতক, সাহিত্য মীমাংসা কাব্য কৌস্তব। নেক্সট চলে আসছি হচ্ছে মাণিক্যচন্দ্র, মাণিক্যচন্দ্র হচ্ছে কালটা ঠিক জানা যায়নি তার, এবং তার বইয়ের নাম হচ্ছে কাব্য প্রকাশ সংকেত। শ্রীরূপ গোস্বামী আমরা প্রত্যেকেই জানি 1616 শতক এবং উজ্জ্বল নীলমণি ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি আমাদের পাঠ্য রয়েছে। ধনিক, ধনিক বোধহয় আমি আগের দিনও বলেছিলাম 10ম শতক। 10 রূপকের অবলক বৃত্ত তিনি রচনা করেছেন। তাহলে আগের দিনের ক্লাসে আমি কিছুটা করিয়েছি ইম্পর্টেন্ট জায়গাগুলো এবং তার পাশাপাশি আজকেও ভারতীয় অলংকার শাস্ত্রের বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে প্রশ্ন আসে এবং ভবিষ্যতে আসার চান্স রয়েছে সেই জায়গা থেকে আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগে থাকবে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা পুরোটা শুনবেন, কারণ অর্ধেক শুনলে কিন্তু বুঝতে পারবেন না। এবং অবশ্যই ক্লাসটা মানে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্লাসটা কিরকম লাগলো আর কি কি ধরনের ক্লাস আপনাদের চাই সেটা আমাকে বলবেন, আমি কিন্তু সেই বুঝেই আপনাদের ক্লাস দেওয়ার চেষ্টা করি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।